হ্যালো গাইজ, আজকে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চিওর যে টেক্সটটা আমি কন্টিনিউ করছিলাম সেইটাই এখন করতে চলেছি। তো আমরা মোটামুটি যে টেক্সটটা পড়িয়েছিলাম 1 থেকে 32 লাইন অবধি করিয়েছিলাম। তো এইবার আমি বাকি 33 লাইন থেকে তারপর স্টার্ট করব। অলরেডি আমরা ডিসকাস করেছি এটা নিয়ে কী আলোচনা। কবিতাটি এলিজি মানে হচ্ছে, আমি অলরেডি আলোচনা করেছি, শোকগাথা বা এলিজি ইজ অ্যাকচুয়ালি, you can say, is a song of lamentation. It is a certain poem or lyrical poem based on lamentation. And you can have this kind of elegy because this elegy is very different from the traditional elegy, which is based on the certain person's grief and lamentation on on the death of his friend or a close being. So here is the very different from that. Here you can have the elegy which is based on lamentation. The lamentation, of course, lamentation of what? Lamentation of the of what? Of the common people's death. Okay, common people's death. The people who are laborious, the people who are labor, basically the persons who are healing from village areas. Here those person are called. Okay, তো আমরা মোটামুটি কবিতাটি অলরেডি আমরা বলেছি যে সাধারণ মানুষ, গ্রামের খেটে খাওয়া লোকরা যারা মারা গেছে, যাদের সত্যি কথা বলতে কেউ অতটা নিয়ে ভাবে না, এই কবিতাটা কিন্তু তাদের নিয়ে। তো আমরা এখন এই কবিতাটি আলোচনা করতে চলেছি। 33 পেজ থেকে স্টার্ট হতে চলেছে। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। অফকোর্স আই এম গোয়িং টু কন্টিনিউ ফ্রম লাইন নাম্বার 33. দ্য বোস্ট অফ হেরাল্ডি, দ্য পম্প অফ পাওয়ার, and that sorry, and that beauty, all that wealth ever gave, awaits alike the inevitable hour. খুব সুন্দর কথা বলছে এত গর্ব এত অহংকার তোমার কিসে? হ্যাঁ, এই যে বোস্ট অফ হেরাল্ড্রি, তোমার পম্প অফ পাওয়ার, তোমার যে সত্যি ক্ষমতার দম্ভ, হেরাল্ড্রি তোমার যে শক্তি বা ক্ষমতা বা তোমার যে বৈভর যে ফ্রন্টিং করো, তুমি এত কিছু শো আপ করো যে তুমি কত কিছুই না তুমি জানো তোমার অনেক টাকা পয়সা সম্পত্তি অনেক কিছু আছে, তোমার ক্ষমতা আছে, তার জন্য তুমি অহংকার করো। অল দ্যাট বিউটি, এমনকি তুমি ভীষণভাবে বিউটিফুল পার্সন, হ্যান্ডসাম পার্সন, তাই নিয়ে তোমার অহংকার। অল ওয়েলথ, এমনকি সমস্ত সম্পত্তি, তোমার সমস্ত সম্পত্তি একদিন না একদিন শেষ হয়ে যাবে। কখন শেষ হবে? ইনএভিটেবল আওয়ার আন্ডারলাইন করো, এটার মানে হচ্ছে ডেথ। একদিন এই মৃত্যুর জাতাকলে সব শেষ। এত পাওয়ারের সৌন্দর্য, ওয়েল সব শেষ। Nor you, ye proud, impute this fault, keep the memory over the charm no trophies raise. তখন কি বলছে? Nor you, ye proud বলতে ওই ধনী লোকদের কথা বলা হচ্ছে, যারা নাকি নিজেরা প্রচন্ড গর্বিত, অহংকার যাদের রয়েছে। impute to this fault বলছে তোমরাও মনে করো না যে তোমাদের কোনো ফল্ট হতে পারে না, তোমাদের অনেক ফল্ট থাকতে পারে। এবং উনি বলছেন যে আসলে অন্যরকমভাবে বলতে চাইছেন যে হে ধনী এবং অহংকারী ব্যক্তিত্বরা, তোমাদের আমি বলছি, মনে করো না যে গরিব মানুষদের এইগুলো ত্রুটি। কোনগুলো ত্রুটি সেইগুলি বলা হচ্ছে এখন। বলছে কোনটা ফল? ইফ মেমারি ওভার দ্য টপ নো ট্রফিজ রেস, মানে কি বলতে চাইছে? যদি তাদের মৃত্যুর পর কোনো রকমভাবে স্মৃতিসৌধ যদি না তৈরি করা হয়, তাদের স্মৃতি রক্ষার্থে কোনো রকম স্মৃতিসৌধ যদি না তৈরি করা হয়, যেমন বড় বড় রাজরাজাদের, ধনী লোকদের করা হয়, অথবা দ্য পিলিং অথবা ওয়ের দ্য থ্রু দ্য লং ড্রন আইলস অ্যান্ড ফ্রেটেড ভল্ট। এবং বড় বড় ধনী লোকদের কি করা হয়, যখন তারা মারা যায়, স্মৃতিসৌধ তৈরি হয়, একটা আইল তৈরি হয়, মানে লং করিডর তৈরি হয়, ভল্টেড তৈরি হয়। ভল্টেড মানে জানো সবাই, একটা ভল্টেড মানে সিন্ধুক, কিন্তু এখানে সিন্ধুক নয়, এখানে বলা হচ্ছে ওই তোমার হচ্ছে গ্রেভ ইয়ার্ডের পাশ যে কবরটার ওপরে যে তোমার হচ্ছে কি বলবো, একটা টম টাইপের হয়, স্মৃতিসৌধই বলবো, ভল্ট এখানে স্মৃতিসৌধই। কবরের ওপর যে স্মৃতিসৌধ তৈরি হয় আমরা সবাই জানি। এপিটাপ থাকে, এপিটাপের সঙ্গে লেখা থাকে অনেক কিছু, স্মৃতি হিসাবে লেখা থাকে। সেটা কি লেখা থাকে? এই যে বলছে দেখো কি লেখা থাকে, পিলিং এন্ড থেম সোয়েল দ্য নোট অফ প্রেজ, প্রশংসার কিছু লেখা থাকে। পিলিং মানে সাউন্ডিং, মানে খুব সুন্দর একটা লেখা থাকে যে লোকটা মারা গেছে তার সম্পর্কে। কিন্তু গরিব মানুষের তো এত টাকা পয়সা নেই, তাদের তো কিছুই থাকে না। তাই বলছেন হে অহংকারী ব্যক্তিত্ব, তোমরা মারা গেলে হয়তো বা তোমাদের জন্য এত কিছু ব্যবস্থা থাকবে, কিন্তু গরিব মানুষের তো থাকবে না। তার জন্য মনে করো না এটা তাদের কোনো ফল্ট। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি। এবং তারপরে বলছেন কবি, তখন কবি ব্যঙ্গ করে বলছেন
এত কিসের অহংকার তোমাদের? তোমাদের স্মৃতিসৌধ তৈরি হয়, তোমাদের মূর্তি তৈরি হয় মরে যাওয়ার পর, তার জন্য তোমাদের এত অহংকার? শোনো, ক্যান স্টোরিড আর্ন অ্যান অ্যানিমেটেড বাস ব্যাক টু অ্যান ম্যানশন কল দ্য ফ্লিটিং ব্রিথ। কবি দেহটাকে বলছেন ম্যানশন, ফ্লিটিং ব্রিথ মানে আত্মাকে বলছে যে দেহ, এই ম্যানশন থেকে যখন আত্মাটা বেরিয়ে যায়, তারপরে ধরো আমি একটা বাস্ট তৈরি করলাম। বাস্ট মানে কি? আবক্ষ মূর্তি তৈরি করলাম। আর কি তৈরি করলাম? অ্যানিমেটেড বাস, যেটা স্টোরিড আর্ন। আর্ন মানে কি? যার মধ্যে আমরা জানি সবাই যে সাধারণত স্টোরিড আর্ন মানে, একটু বলি, আর্ন মানে মৃতদেহর ছাইটা মরে যাওয়ার পর যে ভস্যটাকে রাখা হয় সেটাকে আর্ন বলা হয়। কিন্তু এখানে ওই আর্নের কথা বলা হচ্ছে না, এখানে স্টোরিড আর্ন মানে হচ্ছে ওই ভল্টের কথা বলা হচ্ছে। কবরের ওপরের যে বিল্ডিংটা তৈরি হয়, বিল্ডিং মানে ছোটখাটো যে স্মৃতিসৌধ তৈরি হয়, ওটাকে বলা হচ্ছে স্টোরিড আর্ন। তো বলছি যে স্টোরিড আর্নের ভেতরে কি মানুষ আবার ফিরে আসে? বা যদি আবক্ষ মূর্তি তৈরি করা হয় কোনো মানুষের, তাহলে কি তার আত্মাটা ফিরে আসবে? রবীন্দ্রনাথ, নেতাজির যে মূর্তি তৈরি করা হয়েছে, হ্যাঁ, সেই মূর্তির মধ্যে কি রবীন্দ্রনাথের আত্মা বা নেতাজির আত্মা কি ফিরে আসবে? না, ফিরে আসবে না। তাই এটা মনে করো না তোমরা তোমাদের মৃত্যুর পর যদি তোমাদের তৈরি হয়, এটা নিয়ে অহংকার করার কোনো কিছু দরকার নেই। যে তোমাদের আবক্ষ মূর্তি বা স্মৃতিসৌধ যদি তৈরি হয়, এটা নিয়ে অহংকার করার কোনো দরকার নেই। গরিবদের হয় না তাই তোমরা ব্যঙ্গ করো, তোমাদের হয়, তাতে কি হয়? তোমরা কি আবার বেঁচে উঠবে? না। এবং বলছি, তারপরে দেখো, তখন উনি বলছেন যে ক্যান অনার ভয়েস প্রভোক দ্য সাইলেন্ট ডাস্ট। যে লোকটা মারা যায়, সাইলেন্ট ডাস্ট মানে মৃত্যু, তাকে যদি আবার সুন্দর করে প্রশংসা করে কথা বলা হয়, সে কি আবার ফিরে আসবে? ফিরে আসবে কি তার মতন করে? কার মতন করে? সেই ফিনিক্স পাখির মতন কি ফিরে আসবে? ছাই থেকে উঠে আসবে, ভস্যে থেকে? না। আর কি? ফ্ল্যাটারি সুড দ্য ডাল কোল্ড ইয়ার অফ দ্য ডেথ। ধরো খুব প্রশংসা করলাম, ফ্ল্যাটারি করলাম, যে লোকটা মারা গেছে তার সম্পর্কে দারুণ কথা বললাম, সে কি আবার ফিরে আসবে? না। ডাল কোল ইয়ার, কারণ মৃত্যুর কানটা হয় ঠান্ডা, কারণ মৃত্যু কোনো কথা শোনে না। Perhaps in this neglected spot is laid the some heart with pregnant with celestial fat. এটাও তো মনে করতে পারো, এই যে গরিব মানুষ যাদেরকে আমরা বলছি, তারা হতে পারে, এরকমও তো হতে পারে যে এটা হতে পারে যে তারা সেই সমস্ত ব্যক্তিদের, ওই গরিব মানুষ যারা রয়েছেন, হতে পারে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি রয়েছেন একটা সময় সত্যি জীবিত অবস্থায়, তাদের মধ্যে সত্যি সেই তাদের ট্যালেন্ট ছিল, সেলেস্টিয়াল ফায়ার মানে ট্যালেন্ট ছিল নিশ্চয়ই। এবং তারপর আর কি, আর কেন ফায়ার ছিল নিশ্চয়ই, হ্যান্ড দ্যাট র দ্য এম্পায়ার মাইট হ্যাভ সুয়েট। হয়তোবা তাদের মধ্যে কোনো ব্যক্তিত্ব ছিল যাদের হাত হয়তোবা সাম্রাজ্য তৈরি করতে পারতো, মানে বড় রাজা হতে পারতো। অথবা অর ওয়েক টু এক্সটাসি দ্য লিভিং ইয়ার, অথবা তাদের সেই হাত, তার যে হাত থেকে সুন্দর সুন্দর লেখা বেরোতে পারতো, মানে দারুণ দারুণ কবি সাহিত্যিক হতে পারতেন তারা। বাট নলেজ টু দেয়ার আইজ আর অ্যাম্পল পেজ রিচ উইথ দ্য স্পয়েল অফ টাইম অ্যান্ড ডিড নেভার আনরোল। কিন্তু তাদের কাছে পড়াশোনা, নলেজ মানে পড়াশোনাটা অনেক বড়, অ্যাম্পল পেজ মানে বিশাল বড় পেজ, যেটা আর রোল হয়নি পেজ মানে বই আর খোলা হয়নি, মানে তাদের জন্য বই আর খোলা হয়ে ওঠেনি। মানে যে সমস্ত ট্যালেন্টেড ব্যক্তিরা সত্যি তারা ট্যালেন্টেড ছিল, গ্রামে গঞ্জে ছিল, কিন্তু তাদের কাছে পড়াশোনা পৌঁছায়নি, এডুকেশন পৌঁছায়নি তাদের কাছে। চিল পিনিউরি, কেন পৌঁছায়নি? চিল পিনিউরি মানে দারিদ্রতা, পভার্টি রিপ্রেস দেয়ার নোবেল রেজ। এই দারিদ্রতাই তাদের ভেতরের যে মহান যে রেজ মানে যে ট্যালেন্টটা, নোবেল রেজ মানে ট্যালেন্ট, পোটেন্সিয়ালিটির কথা বলা হচ্ছে, সেটাকে রিপ্রেস করেছে, দমন করে ফেলেছে। দারিদ্রতা যা হয়, কত গরিব মানুষ সত্যিই তো তাই, বস্তির এলাকায় গ্রামের মানুষ কত লোক সত্যিই তো তাই, তাদের মধ্যে কত ছেলে মেয়ে ট্যালেন্টেড থাকে, কিন্তু পড়াশোনা না করার ফলে দেখবে অনেকেই কিন্তু তোমরা কি হয়, তাদের প্রতিভা নষ্ট হয়ে যায়। অনেকে বলে যে না, প্রতিভা থাকলে যতই সমস্যা থাকুক ঠিক বেরিয়ে আসবে, কিন্তু সবসময় হয় না। সবসময় কিন্তু তাদের কাছে ভালো মানুষ পৌঁছায় না, যে ভালো মানুষরা তাদেরকে পড়াশোনার দায়িত্ব নেবে, তাদের পড়াশোনার দায়িত্ব নেবে। অনেক মানুষ, কত ছেলে মেয়েরা বস্তিতে থাকে, বড় বড় গুন্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে হতে পারতো বড় বড় প্রধানমন্ত্রী, আইপিএস অফিসার, তারপরে তোমার হচ্ছে আইএস অফিসার হতে পারতো, সাধারণত বিসিএস অফিসার হতে পারতো, বড় বড় অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো, বড় শিক্ষক, দারুণ প্রফেসর হতে পারতো, কিন্তু না, শুধুমাত্র দারিদ্রতা তাদের প্রতিভাকে নষ্ট করে দিয়েছে। অ্যান্ড আমরা কি দেখি, অ্যান্ড দ্য ফ্রোজ দ্য জিনিয়াল কারেন্ট অফ দ্য সোল, এবং তাদের জিনিয়াল কারেন্ট অফ দ্য সোল, তাদের আত্মা, তাদের প্রতিভার যে কারেন্ট, যে স্ফুরণ, সেটাকে ফ্রোজ, জমিয়ে দিয়েছে, এই দারিদ্রতা জমিয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ফুল ম্যানিয়া জেম অফ পিওরেস রেসারিং দ্য ডার্ক আনফ্যাদম কেভস অফ দ্য ওশান বিয়ার। আমরা জানি কালো অন্ধকার গভীর সমুদ্রে, আনফ্যাদম মানে হচ্ছে অগভীর সমুদ্রে, ফ্যাদম কথাটা ইউজ করা হয় যখন
আনফ্যাদম মানে মানে প্রচণ্ড গভীর যে সমুদ্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ফ্যাদম মানে ডিপ, ঠিক আছে। আনফ্যাদম মানে হচ্ছে অগভীর সমুদ্রে, এটা বলা হচ্ছে। মানে এমন কোনো ইয়ে রয়েছে, সমুদ্র রয়েছে, অগভীর সমুদ্র, অন্ধকার, সেখানে দেখবে তুমি খুঁজে পাবে কাকে, তুমি খুঁজে পাবে হচ্ছে দারুণ দারুণ পাথর। কিন্তু সত্যি কথা বলতে কি, সেই পাথর কি আর তোমার হচ্ছে সেই পাথরের কাছে কি তুমি আর পৌঁছাতে পারবে? না, ইউ ক্যান নট রিচ দিয়ার, তুমি পারবে না। সত্যি ওই 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 সমুদ্রতে, ওই অন্ধকার সমুদ্রে কেউ যেতে পারে না, ঠিক আছে। অ্যান্ড তারপর আমরা কি দেখি, ফুল মেরিয়া ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাস আনসিং অ্যান্ড উইস ইজ সুইটনেস অন দ্য ডিজার্ট এয়ার। এরকমও হয় অনেক সময় কিছু মরুভূমি এলাকায় খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু সেই ফুলগুলোর গন্ধ শোনানোর জন্য কেউ নেই। ওই মরুভূমির ওই গরম বাতাসেই ফুলগুলো নষ্ট হয়ে যায়। নাম না জানা অনেক ফুলই গাছেতে তো ফোটে, একটা গান আছে আমরা জানি, গাছেতে ফোটে নাম না জানা অনেক ফুলই, কিন্তু সেই ফুলগুলো কি আমরা সুগন্ধ পাই না। সেই গ্রামের গরিব মানুষও তাই, ট্যালেন্ট নষ্ট হয়ে যায় প্রত্যন্ত এলাকায় থাকার ফলে, ঠিক আছে। তারপরে দারিদ্রতার ফলে। আর কি উনি বলছেন, সাম ভিলেজ হ্যামডেন বলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। হ্যামডেন ছিলেন চার্লস ওয়ানের সমসাময়িক। চার্লস ওয়ান, যিনি 1600 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং সম্ভবত 1625 সাল, হ্যাঁ সম্ভবত 1625 সালে তার রাজত্ব ভার নিয়েছিলেন এবং 1641 সালে থেকে 49 সালে তিনি সিভিল ওয়ারে জড়িত হয়ে, মানে 1625 সালেটা তার আগেই রাজত্ব করেন। 1625 সালে তিনি কিছু সমস্যা তৈরি করেন। সমস্যা হচ্ছে উল্টোপাল্টা কিছু ট্যাক্স প্রয়োগ করেন জনসাধারণের উপর এবং পার্লামেন্টের সঙ্গে কোনো রকম কথা না বলি। দেখো ইংল্যান্ডের শাসন ব্যবস্থা হচ্ছে কেমন, ইংল্যান্ডের শাসন ব্যবস্থা হচ্ছে পার্লামেন্ট এবং রাজা সবই আছে। তো তখনকার সময় রাজা নিয়মতান্ত্রিক ছিল, রাজার একটা ক্ষমতা ছিল, তবে পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করে সেই ক্ষমতা প্রয়োগ করতে হতো। চার্লস ওয়ান কি করেছিল, পার্লামেন্টের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে ট্যাক্স জনগণের উপর বসিয়ে দিয়েছিল। এতে পার্লামেন্টের লোকরা ভীষণ রেগে যায়। তাদের মধ্যে হ্যামডেন বলে একজন লোক ছিল, সে প্রথমবারের জন্য সে ওই ট্যাক্স দিতে অস্বীকার করে, সে রাজার বিরুদ্ধে যায় এবং যাওয়ার পরবর্তীকালে সে পার্লামেন্টের একজন লিডারও হয়েছিল। কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যামডেন মানে বলছে যে পার্সোনিফাই হচ্ছে কি প্রতিবাদে মানে রিভোল্টের পার্সোনিফাই হচ্ছে হ্যামডেন। তো সাম ভিলেজ হ্যামডেন মানে হয়তো বা গ্রামে এরকম কোনো হ্যামডেন ছিল, সাধারণ হ্যামডেন তো অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু গ্রামেও তো আমরা এরকম হ্যামডেন খুঁজে পেতে পারি। এইটা কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এখানে হ্যামডেন কথাটাকে ইউজ করা হয়েছে অনেকটা তোমার হচ্ছে মেটোনিমিক সেন্স ইউজ করা হয়েছে। কেন, দ্য পার্সন ফর দ্য পার্সনিফাইড বা পার্সন, এখানে এই পার্সনকে ইউজ করা হয়েছে ঠিকই, কিন্তু এই পার্সন বেসিক্যালি কাকে বোঝাচ্ছে, সাধারণত অনেক লোককে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে হ্যামডেন আরো ভালো করে বললে প্রপার নাউন, কিন্তু কমন নাউনকে ইন্ডিকেট করা হচ্ছে, মেটোনমি ইন্ডিকেট করা হচ্ছে, এটা বোঝার চেষ্টা করতে হবে। সাম ভিলেজ হ্যামডেন মানে আমরা যদি বলি আমাদের গ্রামের কোনো একজন নেতাজি, আমাদের গ্রামের নেতাজি মানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, সেরকম হ্যামডেন হয়তো বা গ্রামে ছিল। অ্যান্ড উইথ ডন্টলেস ব্রেস দ্য লিটিল টায়ারন অফ হিস ফিল উইস্টুড। এখন এই গ্রামের হ্যামডেন কি করেছে, সে সেখানকার গ্রামের জমিদারের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, তো গ্রামের জমিদারের বিরুদ্ধে যখন সে বিদ্রোহ করেছে, তো সবাই তাকে বলা শুরু করছে এই তো আমাদের হ্যামডেন ইত্যাদি। আশা করি আমি বোঝাতে পারছি এটা একটা কম্পারিজন হয়েছে হ্যামডেনের সঙ্গে। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হিয়ার মে রেস্ট। হয়তো বা কোনো গ্রামের একজন মিল্টনও ছিল, গ্রামের মিল্টন ছিল মানে মিল্টনের মতন একজন কবি ছিল, এটা ওই হ্যামডেনের মতনই একটা কম্পারিজন। সাম ক্রমওয়েল গিল্টেস অফ দ্য কান্ট্রিজ ব্লাড। এবং কোনো একজন অলিভার ক্রমওয়েল, ইনি যখন চার্লস ওয়ানের কাছ থেকে রাজত্ব দখল করেন। অলিভার ক্রমওয়েল হচ্ছে পার্লামেন্টের নেতা ছিলেন, যিনি মোটামুটি যখন চার্লস ওয়ান 1645 সালে হেরে যান এবং পার্লামেন্টের হাতে যখন রাজত্ব চলে আসে, পুরো ইংল্যান্ড চলে আসে, ব্রিটেন চলে আসে বলা যায় ভালো, তখন এই ক্রমওয়েল কিন্তু রাজত্ব চালু করেছিল, ঠিক আছে। তো সাম ভিলেজ গিল্টেস অফ দ্য কান্ট্রি, এই ক্রমওয়েল কিন্তু বিপক্ষের অনেক লোককে সে মেরেছিল, কিন্তু গ্রামের যে ক্রমওয়েল সে কিন্তু বিপক্ষের লোকদের মেরে গিল্টলেস ফিল, মানে সে গিল্ট ফিল করবে না, সে গিল্টেস মনে হবে, তার মনে হবে যে যেটা করেছে ঠিকই করেছে। ক্রমওয়েলের মনে হতে পারে যে না আমি ঠিক করিনি, কিন্তু গ্রামের ক্রমওয়েলের সেটা মনে হবে না, গ্রামের কারণে মনে হবে ঠিকই করেছে, এই অত্যাচারী রাজার বিরুদ্ধে যখন জমিদারের বিরুদ্ধে গেছে ঠিকই করেছে। The applause of listening senates up to command, the threats of the pain to ruin despite, to scatter the plenty over the smiling land, and the read their history in the nation's eyes, their lot forbid. সেন্টেন্সটা ঠিক এইভাবে ইউজ করতে হবে, দেয়ার লট মানে তাদের যে পভার্টি, ফরবেড মানে প্রিভেন্ট করেছিল। কি প্রিভেন্ট করেছিল এখান থেকে শুরু করতে হবে, দ্য অ্যাপ্লেজ অফ লিসনিং সিনেট টু কমান্ড।
ভাবো এই রাজরাজাদের মধ্যে থেকে এই সাধারণ গ্রামের মধ্যে হতে পারতো, একজন সিনেট হতে পারতো, কেউ পার্লামেন্টের লিডার হতে পারতো, হ্যামডেন অথবা ক্রমেল হতে পারতো, যারা তাদের যারা বক্তৃতা দিত এবং বক্তৃতায় সারা পার্লামেন্টের যত লোক ছিল, মেম্বার ছিল, তারা তাকে প্রশংসা করতো। আর কি দ্য থ্রেডস অফ দ্য পেইন অ্যান্ড রুইন টু ডিসপাই, এবং সেই লিডার সমস্ত প্রেম, যন্ত্রণা, ধ্বংসের যে ধ্বংস এবং যন্ত্রণার থ্রেড থেকে, থ্রেড মানে আমরা জানি কি মানে ভয় দেখানো কাউকে, তাই তো? তো সেই ভয়টাকে উপেক্ষা করে সেই সিনেট কি সে সামনের দিকে এগিয়ে যেতে পারতো। আমি বলতে চাইছি পার্লামেন্টে যারা থাকে তাদের অনেক থ্রেট আসে, তাই না? তাদের যারা এটা বলা হয়ে থাকে আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়েজ দ্য ক্রাউন, মানে তুমি মুকুট পরেছো অথচ তোমার সেই মুকুটে কাটা থাকবে না, হতে পারে না। মানে বলতে চাইছে যে বিখ্যাত মানে বড় বড় রাজরাজারা, নেতা নেত্রীদের অনেক কিছু থ্রেট আসে, থ্রেট আসতেই হয়, সেগুলো সামনে তাদের চলতে হয়। তো বলছে হয়তোবা গ্রামের কোনো একটি লোক, সেও হয়তোবা সেটা পেতে পারতো, সেই থ্রেডটাকে, সে একজন সিনেট হতে পারতো, থ্রেডকে সরিয়ে, হ্যাঁ, তারপরে হচ্ছে মেম্বারদের প্রশংসা শুনে সে কি করতে পারতো, সে করতে পারতো কি, সে যে টু স্ক্যাটার প্লেন্টি ওভার স্মাইলিং ল্যান্ড অ্যান্ড রিড দেয়ার হিস্ট্রি ইন দ্য নেশনস আইস। তারা সাম্রাজ্য চালু করতে পারতো, মানে প্রতিষ্ঠা করতে পারতো, এবং শুধু তাই নয়, গ্রামের মানুষের সামনে, দেশের লোকের সামনে তার একটা ইতিহাস তৈরি হতো, এবং সে সমৃদ্ধ, স্মাইলিং ল্যান্ড মানে দেশকে সমৃদ্ধ করতে পারতো। আর এই যে বলছে রিড দেয়ার হিস্ট্রি ইন দ্য ন্যাশনাল আইস, মানে তারা ইতিহাস হয়ে উঠতো। ইতিহাস হয়ে উঠতো মানে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ইতিহাস হয়ে উঠেছে, সেরকম আর কি। গ্রামের কোনো একটা লোকও তো, তাদের মধ্যেও তো নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারে, সেই ট্যালেন্ট তো তারও আছে যদি সে সুযোগ সুবিধা পায়। দেন তারপর কি, নট সার্কামস্ক্রাইব অ্যালোন দেয়ার গ্রোয়িং ভার্চু বাট দ্য ক্রাইমস কনফাইন। কিন্তু এই দারিদ্রতা যেমন তাদেরকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তাদের ট্যালেন্ট কেড়ে নিয়েছে, তারা বড় ব্যক্তিত্ব হতে পারেনি, কিন্তু অনেক সময় এই দারিদ্রতাই আবার সাপে বর হয়েছে। কি করে সাপে বর হয়েছে বলছে দেখো, বাট দ্য ক্রাইমস কনফাইন। কেন? এই দারিদ্রতাই তাদেরকে অনেক পরবর্তীকালে অপরাধ করতে দমন করেছে, মানে দমন বলছে না, প্রতিরোধ করেছে। কেমন? আমি বলি কারা? বড় বড় রাজরাজারা forbade to wade through the slaughter to the throne, shut the gates of the mercy mankind, the struggling pants of conscience truth to hide, the queen the blushes of inglorious shame. কি বলছে এবার দেখো, দ্য গ্লোরিয়াস ভার্চুস, হ্যাঁ, forbade to wade through the slaughter of the throne, মানে কি, বড় বড় রাজরাজারা যখন তাদের অ্যাম্বিশনের সঙ্গে কি করে, তারা স্লটার হয়ে পড়ে, মানে কষাই হয়ে পড়ে, সিংহাসন পাওয়ার জন্য কষাই হয়, যেটা তো হতে হলো না, এই গ্রামের লোকদের তো হতো না। সে যদি রাজা হতো তাহলে তাকে এটা এরকম অপরাধ করতে হতো। অথবা শাট গেটস দ্য মার্সি অফ ম্যানকাইন্ড, হয়তো তাদের মধ্যে কোনো দয়া মায়া থাকতো না, তারা মানুষের উপর, হ্যাঁ, অত্যাচার করা শুরু করতো। দ্য স্ট্রাগলিং প্যান্স অফ কনসাস ট্রুথ টু হাইড, তার ভেতরে যে কনসাস বিবেকের দংশন, তখন কি হতো, সে নষ্ট হয়ে যেত বিবেকটা, এবং সে লুকোতে, এবং না, বিবেকের দংশন হতো। মানে বড় বড় রাজরাজারা যখন প্রচণ্ড ক্রাইম করে, তখন কি হয়, তারা বিবেকের দংশনে দংশিত হয়, বিবেকটাকে লুকিয়ে রাখে, সবার সামনে আনে না, কারণ আনলেই তো ভেতরটা একদম একদম কি বলবো, ভেতরটা কি বলবো, খুলে ওপেন হয়ে যাবে, সবার সামনে বুঝে উঠতে পারবে যে রাজরাজার কতটা কুৎসিত, কারণ কারো কত অপরাধ করে, কারো অপরাধের বিনিময়ে তারা কিন্তু আজকে এই সিংহাসন পায়, গদি পায়। এটা আমরা জানি সবাই, যে বড় বড় রাজরাজারা, নেতারা কত অপরাধ করে, আমরা সেগুলো জানিও না। সবই কি আর সংবাদপত্রে আসে? কত কিছু আসে না, অনেক কিছুই আসে না। And shut the gates of the mankind and struggling past to consult truth the high to quench the blushes of ingenious shame. সত্যি কথা বলতে লজ্জা সে লাল হয়ে যায় সেই সমস্ত ব্যক্তিরা যখন তারা আয়নার সামনে দাঁড়ায়। কিন্তু সত্যি একটা গ্রামের মানুষের এত কিছু আর করতে হবে না, সে ধনীও হতে হলো না, তাকে রাজাও হতে হলো না, নেতাও হতে হলো না, এত কিছু অপরাধও করতে হলো না, বিবেকের দংশনও দংশিত হতে হলো না। I think you can understand my point of view that the people who are hailing from the poverty, the poor background, they may be deprived of their proper knowledge, and they may be deprived of flourishing their talent and potentiality. But what happened with them, that they can prevent those crime which might be done by them if they can be what? They can be a king or a leader of a parliament. আশা করি আমি বোঝাতে পারছি সবাইকে, তাদেরকে কিন্তু এটা হতে হলো না। Or heaps the shrine of luxury and pride with incense candle and the muse flame. এবং or heap the shrine of the luxury and the pride with incense candle of the muse flame.
মিউজ ফ্লেম মানে হচ্ছে কবিতার দেবীর কথা বলা হচ্ছে মিউজ। বলতে চাইছে যে দ্য শ্রাইন অফ লাক্সারি অ্যান্ড প্রাইড বলতে মন্দির, শ্রাইন, লাক্সারি অ্যান্ড প্রাইড বলতে বড় বড় ধনীদের কথা বলা হচ্ছে। অনেক বড় কবি সাহিত্যিকরা কি করেন, এই ধনীদের জন্য খুব মিথ্যা কথা লিখেন, প্রশংসা করেন, কত বানিয়ে কিছু লিখতে হয় তাদেরকে। তো এখন বড় বড় কবি হলে তাকে হয়তো এটা করতে হতো। এখন গ্রামের লোকটা যদি কবি হতো তখন তাকে এই মিথ্যা কথাগুলো লিখতে হতো। এখন গ্রামের ওই লোকগুলোকে আর লিখতে হলো না, কারণ তাকে কবিও হতে হলো না, আর মিথ্যা কথাও লিখতে হলো না ধনী লোকদের জন্য। আসলে কবি এই কথাটা বোঝার চেষ্টা করছেন যে দারিদ্রতা হয়তো বা তার ট্যালেন্ট নষ্ট করে দিয়েছে, কিন্তু তার সরলতাকে ধরে রেখেছে। এটাই কবি বলতে চাইছেন। আশা করি আমি বোঝাতে পারলাম। হ্যাঁ, নেক্সট পয়েন্টে আমি এই কবিতাটি কমপ্লিট করে দেবো আশা করি। ওকে, আজকে পার্ট 2 কমপ্লিট হলো।